আমার ছবি নেওয়া শেষ। যেখান থেকে বলছিলাম সেটা হচ্ছে আমরা দুজনে মিলে সিদ্ধান্ত নিলাম যে আমরা দুজনেই যাব। তো আমার যেখানে জব লোকেশন সেখান থেকে আমাকে আসতে সময় লাগবে অলমোস্ট 2 ঘন্টার মতো। যেখান থেকে আমরা এখন দ্বিতীয়বারের মতো সিদ্ধান্ত, এই যে একটা বাস আরেকটা ট্রাককে ওভারটেক করতেছে, দেখুন কি ভয়ানক একটা সিচুয়েশন। তো সেই 2 ঘন্টার সময় যেটা লাগবে, ওই দিন আবার আমার অফিসে যথেষ্ট ঝামেলা ছিল। আমি 2 ঘন্টা আগে বের হওয়ার প্ল্যান করলেও সেটা সম্ভব হয়নি। আমি 1 ঘন্টা আগে বের হয়েছি এবং ওই দিন এত রাফ বাইক চালাইছি যে 2 ঘন্টার সময়টা আমি 1 ঘন্টায় কভার করার চেষ্টা করছি। যদিও 1 ঘন্টায় কভার করতে পারি নাই, আমার একটু সময় বেশি লাগছে, 1 ঘন্টা 20 মিনিটের মতো সময় লাগছে। কারণ আসলে 2 ঘন্টার রাস্তা কখনো 1 ঘন্টায় কভার করাটা সম্ভব হয় না। যেটা রেগুলার টাইম লাগে 2 ঘন্টা, সেটা 1 ঘন্টায় সম্ভব হয় না। ফাইনালি আমরা যেখান থেকে আবার বাসে যাব সিদ্ধান্ত নিছিলাম, সেই বাসটাও আমরা মিস করি। দেন আমাদের হাতে অবশিষ্ট থাকে হচ্ছে একটা ট্রেন। ট্রেনে করে আমরা চিটাগং পর্যন্ত যাব, দেন আমরা চিটাগং থেকে বাকি জার্নিটা করব। জার্নিটা খুবই এক্সাইটিং ছিল, খুবই এক্সাইটিং। আপনারা শুনলে যথেষ্ট অবাক হবেন, তাই ধৈর্য ধরে শুনতে থাকুন আর এই সুন্দর রাস্তার সৌন্দর্যটা উপভোগ করুন। তারপর আমার পরনে ছিল অফিসিয়াল ড্রেস, আমি ব্যাগ গুছায় রাখছিলাম, কিন্তু আসলে কাপড় চেঞ্জ করার মতো সময় পাই নাই। জাস্ট শুধু ট্রেনে ওঠার আগে জুতোগুলো ফেলে দিয়ে আরেক জোড়ো লোড টু থেকে 1 জোড়া জুতো কিনছিলাম। তো যখন আমরা ট্রেনে যাব সিদ্ধান্ত নিচ্ছি, ততক্ষণে ট্রেনও অলমোস্ট ছেড়ে দিয়েছে। স্টেশন থেকে ট্রেন ছেড়ে দেওয়ার পর আমরা চিন্তা করলাম তাহলে নেক্সট স্টেশনে যেয়ে আমরা ট্রেন ধরবো। তো আবার বাইক টান দিলাম। তো নেক্সট স্টেশনে ট্রেন পৌঁছানোর আগে আমাদেরকে পৌঁছাতে হবে, এরকম সময় আমাদের হাতে আসছে তখন মাত্র 30 মিনিটের মতো, আর ট্রেনও আসতে সময় লাগবে 30 মিনিট। 30 মিনিটের মধ্যে নেক্সট স্টেশনে যেয়ে ট্রেনটাকে ধরতে হবে। ওই দিন আবার অনেক গুটগুটে অন্ধকার ছিল। তো আমি যে বাইকটা চালাচ্ছিলাম সেটা ফেজার ছিল। ফেজারের লাইট আসলে খুব একটা অন্ধকারে খুব একটা ভালো কাজ করে না, আপনারা সবাই জানেন। তো অন্ধকারে খুব ভালো একটা দেখতে পারতেছিলাম না। তারপরেও যথেষ্ট পরিমাণ জুড়ে বাইক চালাইছি। সূর্যটা একেবারেই অস্তমিত হয়ে যাচ্ছে, একদম লাল একটা সূর্য অস্ত হচ্ছে, আমি দেখতেছি। গল্পটা আমি বলতেছি, বাট সূর্যটা দেখার লুপটা আসলে সামলাতে পারছি না। তো এই ক্যামেরাটাকে সূর্যের দিকে ধরে আমি বাইক চালাচ্ছি। সূর্য অলমোস্ট ডুবে গেছে, গাছের নিচে চলে গেছে অলরেডি। কিছুটা এখনো দেখা যাচ্ছে। এই দৃশ্যটা যদি আমি আরেকটু সামনে থেকে ধারণ করতে পারতাম, অর্থাৎ ওই ব্রিজের কাছ থেকে, তাহলে আরও একটু সুন্দর লাগতো। যাই হোক, দেন আমরা সেই স্টেশনে পৌঁছাই ট্রেন আসার আরও 5 মিনিট আগেই। তারপর বাইক কোথায় রাখবো বুঝতে পারতেছিলাম না। খুব তাড়াহুড়া করে আমার এক ফ্রেন্ডের শ্বশুর বাড়িতে সেই বাইকটা রাখি। তার শ্বশুর বাড়ি ওইখানে ছিল। তাকে ফোন করে বলি যে তোমার শ্বশুরকে বলো আমরা একটু বাইকটা রাখবো। তারপর সেইখানে সেই বাইকটা রেখে আমরা ট্রেনে উঠি। তো যেহেতু বৃহস্পতিবার ছিল, অলমোস্ট আপনারা জানেন যে প্রত্যেক বৃহস্পতিবারেই প্রত্যেকটা রুটে ট্রেন, বাস কিংবা যে কোনো ট্রান্সপোর্টেশনে যথেষ্ট পরিমাণ ভিড় থাকে। সিট পাওয়ার তো কোনো সম্ভাবনাই ছিল না, এবং আমরা সিট পাইও নাই। তারপর আমরা খাবারের যে বগি থাকে, সেই খাবারের বগিতে একটা ছোট টুলের মধ্যে বসে বসে সারা রাত জার্নি করি।
সারা রাতে এক ফোঁটাও ঘুমাতে পারিনি, সারা রাত সজাগ ছিলাম। ভোর একদম ফজর আজানের সাথে সাথে আমরা চিটাগাং পৌঁছাই। চিটাগাং পৌঁছে আমরা যেহেতু থানসি যাব, তাই খুব সকালবেলা একদম ফার্স্ট ট্রিপ যেটা বান্দরবনের বাস, সেটা যেহেতু আমরা দুইজন ছিলাম, অন্য কোনো ভেহিকেল নাই, বাসে কস্ট মিনিমাইজ করার জন্য বাসেই চুজ করি এবং বাসে উঠি। বাসেও সিট ছিল না, বাসে একদম বর্ডারের পাশে আমরা দুজন বসছি। তো আমার যে বন্ধু ছিল শরীফ, সে যথেষ্ট ক্লান্ত হয়ে গেছিল। বাসের একদম সামনের সিটটাতে ছিল দুইটা উপজাতি মেয়ে। শরীফ বারবার ঘুমায়া ওই উপজাতি মেয়েগুলোর উপর পড়ে যাচ্ছিল। তো আসলে ব্যাপারটা ওরাও বুঝতে পারছিল যে আমরা খুব টায়ার্ড ছিলাম, তাই ব্যাপারটা অন্যরকমভাবে নেয় নাই। আর আমিও বেশ ক্লান্ত ছিলাম, আমারও বেশ ঝিমুনি আসতেছিল, কিন্তু আমি আবার ওই সময়টা বাসের একদম সামনে ছিলাম বলে বাসের সামনের দিক থেকে বান্দরবন যাওয়ার যে রাস্তার সৌন্দর্য সেটা উপভোগ করার চেষ্টা করতেছিলাম। তো ফাইনালি আমরা বান্দরবন পৌঁছাই। বান্দরবন পৌঁছানোর পর একটা হোটেলে নাস্তা করে আমরা চাঁদের গাড়ি খুঁজতে থাকি। ওইখানকার লোকাল যে ট্রান্সপোর্টেশনের নাম সেটা চাঁদের গাড়ি, আপনারা সবাই জানেন, থানসি যাওয়ার জন্য শেয়ার ট্রিপে। তো আমরা একটা শেয়ার ট্রিপ পাই। প্রথমে পাওয়ার পর ওরা আমাদেরকে একটা কন্ডিশন দেয় যে ওরা 6 জন আছে, সম্ভবত 10 জন যাওয়া যায় একটা গাড়িতে, তো আর 4 জন লাগে। তো আরেকটা গ্রুপের সাথে ওদের কথা হচ্ছে, ওই গ্রুপের 4 জন আছে, যদি ওই 4 জন হয়ে যায় তাহলে আমাদের 2 জনের আর কোনো জায়গা হবে না। আর যদি ওই 4 জন না হয় তাহলে আমাদের 2 জন আমরা যেতে পারবো ওদের সাথে শেয়ার ট্রিপে। যেহেতু থানসি একটু সকাল সকাল যেতে হয়, কারণ সেখানে যে আপনারা জানেন যে আবার রিমাক্রি যাওয়ার জন্য নৌকা ভাড়া করা একটা ব্যাপার স্যাপার থাকে, তারপর কিছু পারমিশনের ব্যাপার স্যাপার থাকে। তো এই জায়গাটা খুব ফার্স্ট আর্লি যেতে হয়। তো আমরা ভাবলাম যে ঠিক আছে, তাহলে ওরা ওই 4 জনের বিষয়টা সেটেলমেন্ট করুক, আমরা এই ফাঁকে একটু নাস্তা করে নিই। আমরা যখনই নাস্তা করতে গেলাম, ওদের সাথে যে 4 জনের ডিল হওয়ার কথা ছিল সে ডিলটা ওদের ক্যান্সেল হয়ে গেল, আর ওরা আমাদেরকে খুঁজতে থাকলো। আমরা আস্তে ধীরে নাস্তা করে আমরা আবার অন্য একটা গ্রুপ খুঁজতেছি যে অন্য কারোর সাথে যাওয়া যায় কি না। ইভেন আমরা এমনও খুঁজতেছিলাম যে বাইকে করে যাওয়া যায় কি না, কারণ বাইকে করে গেলে ব্যাপারটা আরও থ্রিলিং হবে। তো মোটামুটি বাইকেও ভাড়া করে ফেলছিলাম প্রায় কাছাকাছি। এমন সময় হঠাৎ করে আবার ওই 6 জনের সাথে আমাদের দেখা হয়ে গেল। ইন দ্য মিন টাইম ওরা আবার 2 জনকে জোগাড় করলো। ওই 2টা ছেলে ছিল ঢাকার, ওই 2টা ছেলে ঢাকা থেকে আসছে। আর এতক্ষণ যে 6 জনের কথা বলতেছিলাম, ওই 6 জনই ছিল চিটাগং শহরের একদম লোকাল ছেলেপেলে, একদম স্থানীয়। ওরা এর আগেও অনেকবার এই জার্নিটা করছে, এটা ওদের রিপিট জার্নি ছিল। দেন আমরা 10 জনের একটা টিম হয়ে গেলাম। খুব অল্প সময়ের মধ্যে আমাদের মধ্যে এত একটা ঘনিষ্ঠতা হয়ে গেল যে 10 জন আমাদের কাছে মনে হচ্ছিল যে আমরা বছরের পর বছর ধরে একজন আরেকজনকে চিনি। ইভেন আমাদের মধ্যে একদম তুই-তুকারি সম্পর্ক হয়ে গেছিল। আমরা একজন একজনকে তুই-তুকারি করে কথা বলতেছিলাম, বেশ ঘনিষ্ঠ হয়ে গেছি। এবং আমরা থানসিতে পৌঁছাই বেশ মজা করতে করতে, গাড়িতে অনেক মজা করছি, আমরা অনেক মজা করছি। তো সেখান থেকে আমরা যখন থানসি থানা এবং আর্মি এই সকল পারমিশন যখন আমরা শেষ করে আমরা নৌকা ঠিক করতে করতে অনেকটা বিকেল হয়ে যায়। কারণ ওইখানে ওরা যে নৌকা ঠিক করে রাখছিল, যে গাইড ঠিক করে রাখছিল, সেটা ওরা মিস করে, ওই গাইড অন্য আরেকটা টিমকে নিয়ে চলে যায়। দেন ওরা আরেকটা গাইড ঠিক করে। আমরা 2 জন এবং ঢাকা থেকে যে 2 জন আসছে সবাই আমরা ডিপেন্ডেন্ট ছিলাম ওদের উপরে। ওরা যা ঠিক করবে সেটার উপরে আমরা পুরোপুরি ডিপেন্ড করতেছিলাম, কারণ এখানে যেহেতু ওদের মেজরিটি, আমাদের আসলে তেমন কিছু বলার ছিল না।